নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা ভাবছো যে ইতিহাসের একটি সাজেশন পেলে ভালো হতো, তো বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সেই সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি বহুদিন পর আবার একটি সাজেশনের ভিডিও নিয়ে এসে হাজির হলাম তোমাদের কাছে। আজকের ভিডিওতে যেটি থাকছে সেটি হচ্ছে নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক ইতিহাস সাজেশন। প্রতিটি প্রশ্ন থাকছে অধ্যায় ভিত্তিক। আমি তোমাদের বলে দেবো এমসিকিউ এসসিকিউর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলো বাড়ি থেকে ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভালো নম্বর তুলতে পারবে ইতিহাস থেকে। তাই এই ভিডিওর সঙ্গে থাকছে একটি ফ্রি পিডিএফ। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং সম্পূর্ণ ভিডিও থেকে তোমরা পাসওয়ার্ডটি সংগ্রহ করো, তাহলেই কিন্তু তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে। যদি না করো তাহলে কিন্তু তোমরা ভিডিওটি পজ করে স্ক্রিনশট করে নিতে পারো, দেখো যে এই প্রশ্নগুলো আদৌ তোমরা পড়ছো কি না। কেননা এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের প্রথম ইউনিট পরীক্ষায় আসবেই আসবে। তাই তোমাদের সময় নষ্ট করবো না তোমাদের কাছে, তবে অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখে নাও যে সমস্ত প্রশ্ন উত্তর আমি তোমাদের বলে দিয়েছি। তাহলে দেখো, প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। প্রতিটি প্রশ্নের মান 2। 1 নম্বর প্রশ্ন, সাকুলাত কাদের বলা হতো? না, সাকুলাত কথাটির অর্থ ব্যাপক ও সুদূরপ্রসারী। ফ্রান্সের ভিটেমাটিহীন ভবঘুরে শ্রেণীকে সাকুলাত বলা হতো। এর মাধ্যমে ফরাসি বিপ্লবের সময়কালে কৃষক, শ্রমিক, ছোট কারিগর, দোকানদার প্রভৃতিকে বোঝাতো। আসলে শহরের খেটে খাওয়া দিনমজুর, পত্রবাহক, মুঠে কাঠুরে, বাগানের মালিক, গৃহভৃত্য, রাজমিস্ত্রি প্রমুখ এই শ্রেণীভুক্ত ছিলেন। 2 নম্বর হচ্ছে লেতার দ্য ক্যাশে। কি না লেতার দ্য ক্যাশে? না, ফরাসি বিপ্লবের পূর্বে সেই দেশে প্রচলিত এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানাকে বলা হতো লেতার দ্য ক্যাশে। এর দ্বারা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে বন্দী অবস্থায় রাখা যেত এবং রাজকর্মচারীরা এই নিয়মের দুর্ব্যবহার করে যে কোনো ব্যক্তিকে দীর্ঘ সময় বিনা বিচারে আটকে রাখত। 3 নম্বর প্রশ্ন, টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। না, 1789 খ্রিস্টাব্দে 20 জুন ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা তাদের জন্য নির্দিষ্ট সভাগৃহের দ্বার বন্ধ দেখে নিকটবর্তী টেনিস কোর্টের শপথ গ্রহণ করেন এবং সেখানে তারা শপথ নেন যে যতদিন না তারা সমগ্র ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান তৈরি করতে পারছেন ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। এই শপথটি টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। 4 নম্বর প্রশ্ন, আসিয়া রেজিম বলতে কী বোঝো? না, আসিয়া রেজিম পয়েন্ট দিয়ে লিখবে 1789 খ্রিস্টাব্দে অর্থাৎ ফরাসি বিপ্লবের পূর্বে সে দেশে বুর্বো শাসকদের রাজত্বকালকে আসিয়া রেজিম বলা হতো। ওই সময় ফ্রান্সের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি ছিল ত্রুটিপূর্ণ, বৈষম্যমূলক এবং স্বৈরাচারী। ফরাসি বিপ্লবের দ্বারা ফ্রান্সে আসিয়া রেজিম অর্থাৎ পুরাতন আমলের অবসান ঘটে। 5 নম্বর প্রশ্ন, ইন্টেন্ডেন্ট নামে কারা পরিচিত ছিল অথবা ইন্টেন্ডেন্ট কি? ফরাসি বিপ্লবের পূর্বে রাজা ষোড়শ লুই প্রদেশগুলির উপর নিয়ন্ত্রণ করা এবং রাজস্ব আদায় করার জন্য এক বিশেষ ধরনের আমলাদের নিয়োগ করেন। এই আমলাদেরই ইন্টেন্ডেন্ট নামে পরিচিত। এরা অত্যাচারী এবং দুর্নীতিপরায়ণ ছিল। এদের অত্যাচার ও শোষণ এমন পর্যায়ে পৌঁছেছিল যে ফরাসি জনগণ এদেরকে অর্থলোলুপ নেকড়ে বলে অভিহিত করেছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ইন্টেন্ডেন্ট। তারপর 6 নম্বর প্রশ্ন, করভি ও টাইট বলতে কী বোঝো? না, প্রাক বিপ্লব যুগে অর্থাৎ ফ্রান্সে বিপ্লবের আগে প্রচলিত বাধ্যতামূলক শ্রমকরকে নাম ছিল করভি। তার সামন্ত প্রভুরা সেবায় সপ্তাহে নির্দিষ্ট কয়েকদিন পারিশ্রমিক বাধ্যতামূলক শ্রমদান করতে হতো, আর এই পারিশ্রমিকহীন শ্রমদানকেই করভি বা শ্রমকর বলা হতো। টাইপ, ফরাসি বিপ্লবের পূর্বে সে দেশে প্রচলিত ধর্মকরকে বলা হতো টাইপ। ফ্রান্সের তৃতীয় শ্রেণীর জনগণ চার্চকে এই কর দিত। এই বিপুল পরিমাণে অর্থের অধিকাংশই যাজকগণ ব্যক্তিগত বিলাসে ব্যয় করতেন। 7 নম্বর প্রশ্ন, টেইলিও ভিংটিএমে কি? টেইলি কি? না, দুটো আলাদা আলাদা প্রশ্ন। পুরাতন ব্যবস্থায় ফ্রান্সের তৃতীয় শ্রেণীর মানুষ রাষ্ট্র বা সরকারকে যে ভূমি কর দিত তাকে বলা হতো টেইলি। এখানে স্পেলিং মিস্টেক আছে। টেইলি হলো ভূমিকর বা সম্পত্তি কর। এই কর ফরাসি জনগণের সম্পত্তি অনুযায়ী ধার্য করা হতো, তবে মধ্যবিত্ত দরিদ্র কৃষকদের এই কর দিতে হতো বেশি। ভিংটিএমে কি? না, ফ্রান্সে বিপ্লবের আগে প্রচলিত একটি প্রত্যক্ষ করের নাম ছিল ভিংটিএমে। এটি জনগণের স্থাবর অস্থাবর সম্পত্তির উপর ধার্য করে আয়কর হিসাবে দিতে হতো। না, এই কর কৃষক শ্রেণীকে বেশিরভাগটাই প্রদান করতে হতো, তবে অভিজাতরা কিছুটা কর প্রদান করলেও যাজক শ্রেণী এই কর থেকে সম্পূর্ণ মুক্ত ছিল। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জ্যাকোবিন কারা ছিলেন? না, ফরাসি আইনসভার একটি রাজনৈতিক দলের নাম ছিল জ্যাকোবিন। এই দলের সদস্যরা ছিলেন উগ্র বামপন্থী মতবাদে বিশ্বাসী। প্রজাতন্ত্রের সমর্থক জ্যাকোবিনদের নেতা ছিলেন রোবস্পিয়ার। ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে রোবস্পিয়ার নেতৃত্বে জ্যাকোবিন দল ফ্রান্সের শাসন পরিচালনা করেছিলেন। তারপরের প্রশ্ন 9 নম্বর, ফিজিওক্র্যাটস কাদের বলা হতো? না, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে ফিজিওক্র্যাট নামে একদল অর্থনীতিবিদের আবির্ভাব ঘটে। এই অর্থনীতিবিদরা অর্থনীতির নতুন ব্যাখ্যা দিয়ে বলেন যে বাণিজ্য, শিল্প ও কৃষিক্ষেত্রে রাষ্ট্রের কর্তৃত্ব অবাঞ্ছিত
কুইসনে এই মতবাদ অন্যতম প্রবক্তা ছিল। তাহলে প্যারি কমিউন কি 10 নম্বর প্রশ্ন, না 1789 খ্রিস্টাব্দে 14ই জুলাই ফ্রান্সে বাস্তিল দুর্গের পতন ঘটেছিল। এরপর সেই দেশের বুর্জুয়ারা প্যারিসের শাসনভার গ্রহণ করে এই জন্য তারা একটি অস্থায়ী পৌর পরিষদ গঠন করে। এই পৌর পরিষদ গঠন কার্য পরিচালনার জন্য বুর্জুয়ারা নিজেদের মধ্যে থেকে প্রতিনিধি নির্বাচন করেন। এই অস্থায়ী পৌর পরিষদের নামই হচ্ছে প্যারি কমিউন। তারপরে হচ্ছে লাল সন্ত্রাস ও শ্বেত সন্ত্রাস বলতে কি বোঝো, খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন। না ফ্রান্সের সন্ত্রাসের প্রয়োজন ফুরিয়ে গেলে রোবসপিয়ার সন্ত্রাসের রাজত্ব চালিয়ে যান। কেবলমাত্র সন্দেহের ভিত্তিতে বিনা বিচারে তিনি অসংখ্য মানুষকে হত্যা করেন। এই ঘটনা লাল সন্ত্রাস নামে অভিহিত। আর শ্বেত সন্ত্রাস হচ্ছে রোবসপিয়ারকে গিলোটিনে হত্যা করার মধ্য দিয়ে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে। এরপরই ফ্রান্সের জ্যাকোবিনদের ওপর জনসাধারণের আক্রমণ হিংসাত্মক হয়ে ওঠে। এই সময় বহু জ্যাকোবিন সদস্যকে হত্যা করা হয়, যা শ্বেত সন্ত্রাস নামে পরিচিত। তারপরে 12 নম্বর প্রশ্ন, না সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো, না ফ্রান্সকে প্রতি বিপ্লব এবং বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য জ্যাকোবিন দল তথা রোবসপিয়ার 1793 থেকে 94 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সে যে কঠোর দমনমূলক শাসন চালু করেন তাই সন্ত্রাসের রাজত্ব নামে পরিচিত। ফ্রান্সের সন্ত্রাসের রাজত্ব 1793 খ্রিস্টাব্দের 2রা জুন থেকে 1794 খ্রিস্টাব্দের 27শে জুলাই পর্যন্ত 13 মাস টিকেছিল। গিলোটিনে কি পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। গিলোটিন হলো একটি শিরচ্ছেদক যন্ত্র, অর্থাৎ মাথা কাটার যন্ত্র। ফ্রান্সে সন্ত্রাসের রাজত্ব চলাকালে এই যন্ত্র দ্বারা অসংখ্য মানুষকে হত্যা করা হয়। এই যন্ত্রে দুটো কাঠের লাঠির মাঝে ঝুরিয়া অবস্থায় ভারী লোহার কাটারি থাকতো এবং উপরের দিক থেকে নেমে একটি শায়িত মানুষের শিরচ্ছেদ করত। গিলোটিন যন্ত্রটির আবিষ্কারক হলেন ডক্টর জোসেফ ইগনেস গিলোটিন। পিল নিজের ঘোষণা কি, না ফ্রান্সে ছেড়ে অস্ট্রিয়া পালিয়ে যাওয়ার সময় ষোড়শ লুই সপরিবারের সীমান্তে মহিলাদের হাতে ধরা পড়েন। তাকে বন্দি করে প্যারিসে আনা হয়। এই অবস্থায় ইউরোপীয় রাজন্যবর্গ অত্যন্ত বিচলিত হন। তাই 1791 খ্রিস্টাব্দের 27শে আগস্ট প্রাশিয়া ও অস্ট্রিয়া যৌথভাবে পিলনিজের ঘোষণা দ্বারা ইউরোপীয় রাষ্ট্রবর্গকে ফরাসি রাজতন্ত্র রক্ষা করার আহ্বান জানায়। অ্যাসাইনেট বলতে কি বোঝো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। না 1791 খ্রিস্টাব্দে ফ্রান্সে আর্থিক সংকট দেখা দেয়। এই সংকট কাটানোর জন্য ফরাসি সংবিধান সভা অ্যাসাইনেট নামে এক ধরনের কাগজের নোটের প্রচলন করেন। আর্থিক সমস্যা মোকাবিলার সংবিধান সভা চার্চের ভূসম্পত্তি বাজেয়াপ্ত করে তার ভিত্তিতে অ্যাসাইনেট চালু করে। না জিরোন্ডিলস কাদের বলা হয়, জ্যাকোবিনদের একটি গোষ্ঠী ব্রিসোর নেতৃত্বে একটি দল গঠন করে। প্রথমে তা ব্রিসোপন্থী নামে পরিচিত ছিল, পরে তা জিরোন্ডিন নামে পরিচিত লাভ করে, কারণ এই দলের সদস্যরা জিরন্ত প্রদেশ থেকে নির্বাচিত হয়েছিল বলে। জিরোন্ডিস্টরা ছিল রাজতন্ত্র বিরোধী এবং প্রজাতন্ত্র বিরোধী। ক্যাপিটেশন কি, না ফ্রান্সের 3টি প্রত্যক্ষ করের মধ্যে ক্যাপিটেশন উৎপাদন কর অন্যতম। না 1701 খ্রিস্টাব্দে যখন এই কর ধার্য করা হয় তখন বলা হয়েছিল এই কর প্রত্যেক ফরাসিভাষীর উপর সমভাবে প্রযোজ্য হবে, কিন্তু পরবর্তীতে যাজক ও অভিজাত শ্রেণী এই কর থেকে অব্যাহতি পায় এবং একমাত্র সাধারণ শ্রমিককে এই কর ভার বহন করতে হয়। এর প্রতিক্রিয়া কি, না সন্ত্রাসের শাসনকালে বাড়াবাড়িতে আতঙ্কিত হয়ে ন্যাশনাল কনভেনশন বিভিন্ন গোষ্ঠীর সদস্যরা 1794 খ্রিস্টাব্দের 27শে জুলাই রোবসপিয়ার ও তার অনুগামীদের বন্দী করে পরদিন গিলোটিনে হত্যা করে। রোবসপিয়ারের মৃত্যুর সঙ্গে সঙ্গে সন্ত্রাসের শাসনকালের অবসান ঘটে। ফ্রান্সের সন্ত্রাসের বিরুদ্ধে এই প্রতিক্রিয়ায় বিপ্লবী বর্ষপঞ্জি থার্মোডিয়ার জুলাই মাসে ঘটেছিল বলে এই থার্মোডিয়ার প্রতিক্রিয়া নামে এটি পরিচিত, যার অর্থ প্রতি বিপ্লবের জয়। 19 নম্বর প্রশ্ন, মহা আতঙ্ক কি, না 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই বাস্তিল দুর্গের পতনের পর ফ্রান্সের গ্রামাঞ্চলে বিপ্লবের ব্যাপক প্রসার ঘটে এবং কৃষক শ্রেণী ম্যানর প্রভু ও জমিদারদের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটায়। এই সময় গ্রামাঞ্চল গুজব রটে যায় যে কৃষকদের দমন করার জন্য অভিজাতদের ভাড়াটে গুন্ডা এবং সেনাবাহিনী এগিয়ে আসছে। এই গুজবের ফলে গ্রামাঞ্চলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে, যা মহা আতঙ্ক নামে পরিচিত। সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি, না 1792 খ্রিস্টাব্দের 10ই আগস্ট অভ্যুত্থানে রাজাকে বন্দী করে রাখার পর বহু রাজভক্ত ব্যক্তিকে সন্দেহের দেশে কারারুদ্ধ করা হয়। এসব রাজভক্ত মানুষ বিপ্লবের ক্ষতি করতে পারে এই আশঙ্কায় ফ্রান্সের রাজতন্ত্র বিরোধী উত্তেজিত জনতা কারাকক্ষে ঢুকে 1792 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর পর্যন্ত হাজার হাজার বন্দীদের নির্বিচারে হত্যা করে। এই ঘটনায় সেপ্টেম্বরের হত্যাকাণ্ড নামে পরিচিত। কেন ফ্রান্সকে
ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে এইভাবে পয়েন্ট দেবে। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলার কারণ, না, ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশনস গ্রন্থে অষ্টাদশ শতাব্দীর ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন। ফ্রান্সে বৈষম্যমূলক কর ব্যবস্থা, শিল্প বাণিজ্যের উপর সরকারি নিয়ন্ত্রণ এবং রাজস্ব বিভাগের কর্মচারীদের দুর্নীতি প্রভৃতির কারণে অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন। ডাইরেক্টরি শাসন কি, না, 1794 খ্রিস্টাব্দে সন্ত্রাসী রাজত্বের অবসানের পর ফরাসি জাতীয় মহাসভা 1795 খ্রিস্টাব্দে ফ্রান্সের জন্য এক নতুন সংবিধান রচনা করেন। এই সংবিধান অনুযায়ী ফ্রান্সের যে শাসন শুরু হয় তাকে বলা হয় ডাইরেক্টরি শাসন। 23 নম্বর প্রশ্ন, ফ্রান্সের প্রথম শ্রেণী কাদের বলা হয়, না, প্রাক বিপ্লব যুগে ফরাসি সমাজ যাজকদের প্রথম শ্রেণী বলা হতো। তা 1789 খ্রিস্টাব্দে তাদের সংখ্যা ছিল 1,20,000। উচ্চ যাজক ও নিম্ন যাজক এই দুই ভাগে যাজক শ্রেণী বিভক্ত ছিল। মোট জনসংখ্যার 1% না হয়েও সমাজ ও রাষ্ট্রে তারা ছিল অত্যন্ত সুবিধাভোগী। রাষ্ট্রীয় আইনের ঊর্ধ্বে ছিল তারা। কন্ট্রাক্ট অফ পেইসি নামে এক চুক্তি অনুসারে তারা কেবল ফরাসি রাজাকে এক স্বেচ্ছাকর দিত, আর কোনো প্রকার কর এরা প্রদান করতো না। 24 নম্বর প্রশ্ন, ফ্রান্সের দ্বিতীয় শ্রেণী কাদের বলা হতো, না, প্রাক বিপ্লব যুগে ফরাসি সমাজে অভিজাতদের দ্বিতীয় শ্রেণী বলা হতো না। ফরাসি বিপ্লবে এদের সংখ্যা ছিল 3,50,000, যা ছিল দেশের মোট জনসংখ্যার 1/2, অর্থাৎ 1/2%। তারা ছিল সমাজের সর্বাপেক্ষা প্রভাবশালী অংশ। সরকারি চাকরি, বিচার বিভাগের উচ্চপদ, প্রশাসন ব্যবস্থা সব ছিল তাদের অধিকারে। 25 নম্বর প্রশ্ন, প্রাক বিপ্লব যুগে ফরাসি সমাজ তৃতীয় শ্রেণী কারা ছিল, না, প্রাক বিপ্লব যুগে ফ্রান্সের মোট জনসংখ্যার 97% মানুষই তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। জাহাজ মালিক, ব্যাংকার, বৃহৎ শিল্পপতি, অধ্যাপক, আইনজীবী, চিকিৎসক, ক্ষুদ্র ব্যবসায়ী, কারিগর, শ্রমিক, কৃষক, ভবঘুরে প্রভৃতি ছিল তৃতীয় শ্রেণীভুক্ত মানুষ। যোগ্যতা থাকা সত্ত্বেও সামাজিক মর্যাদায় তারা ছিল পিছিয়ে, অথচ রাষ্ট্রের সব নাগরিক দায়িত্ব এদেরকেই পালন করতে হতো। 26 নম্বর প্রশ্ন, না, বুর্জোয়া শ্রেণী বলতে কাদের বোঝাতো, না, বুর্জোয়া শ্রেণী ছিল তৃতীয় সম্প্রদায়ের একটি শ্রেণী। তৃতীয় শ্রেণীর এই বুর্জোয়ারাই ছিল বিপ্লবের অগ্রদূত। বড় ব্যবসায়ী, শিল্পপতি, ব্যাংকারদের বলা হতো উচ্চ বুর্জোয়া, এবং আইনজীবী, অধ্যাপক, চিকিৎসকদের বলা হতো মধ্য বুর্জোয়া, এবং কারিগরি দোকানদার, কৃষক, শ্রমিক প্রভৃতিদের বলা হতো নিম্ন বুর্জোয়া। বিদ্যা, বুদ্ধি ও ধনবলে বলীয়ান হলেও কেবল বংশকৌলীনের অভাবেই সমাজ ও রাষ্ট্রে তারা ছিল অনেকটাই পিছিয়ে। 27 নম্বর প্রশ্ন, বাস্তিল দুর্গের পতনের ফল কি হয়েছিল, না, বাস্তিল দুর্গের পতনের ফলের তাৎপর্য লেখো। একই কথা, না, ফরাসি বিপ্লবের পরিপ্রেক্ষিতে বাস্তিল দুর্গের পতনের যে ঘটনা ঘটেছিল এক তাৎপর্যপূর্ণ অধ্যায়। এই বাস্তিল দুর্গের যে পতনের কারণগুলো, ফলাফলগুলো সেগুলো হচ্ছে, প্রথম 1 নম্বর ফলাফল, না, ষোড়শ লুইয়ের নিয়ন্ত্রণ লোপ। এই ঘটনার পর প্যারিসের ওপর ফরাসি রাজ ষোড়শ লুইয়ের নিয়ন্ত্রণ লোপ পায়। এবং 2 নম্বর হচ্ছে প্যারি কমিউন বুর্জোয়াদের নেতৃত্বে গঠিত হয়। প্যারি কমিউন এই নেতৃত্বেই প্যারিসের পৌর শাসন ব্যবস্থা পরিচালিত হয়। 3 নম্বর হচ্ছে জাতীয় রক্ষী বাহিনী। প্যারি কমিউনের নিরাপত্তার জন্য লাফায়েতের নেতৃত্বে গঠিত হয় জাতীয় রক্ষী বাহিনী। তা এইভাবে বলতে হবে, তোমাদের লিখতে হবে ঠিক এইভাবে পয়েন্ট দিয়ে। যেহেতু বাস্তিল দুর্গের পতনের কারণ মান 2 রয়েছে, তো আমি এখানে 3টে তোমাদের দেখিয়ে দিয়েছি। তাহলে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সম্পূর্ণ তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা যদি এই প্রশ্নগুলো পড়ো মান 2 এর, তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। তারপর শুরু হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে বিপ্লবী আদর্শ, নেপোলিয়নের সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেই প্রশ্নগুলো এখানে আমি তুলে ধরেছি। দ্য কনফেডারেশন অফ দ্য রাইন কি? নেপোলিয়ন বোনাপার্ট 1806 খ্রিস্টাব্দে পবিত্র রোমান সাম্রাজ্যের অবলুপ্তি ঘটিয়ে অস্ট্রিয়া ছাড়া জার্মানির ব্যাভেরিয়া, ব্যাডেন, উটেমবার্গ, ম্যাক্সিনি ও 28টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য নিয়ে একটি রাষ্ট্র সমবায় গঠন করেন, যারা কনফেডারেশন অফ দ্য রাইন নামে পরিচিত। এই রাষ্ট্রসংঘের রাজনৈতিক ক্রিয়াকলাপ সম্পূর্ণ নেপোলিয়নের নিয়ন্ত্রণাধীনে ছিল। তারপরে প্রশ্ন, লিজিয়ন অফ অনার বলতে কি বোঝো? না, নেপোলিয়ন সামাজিক সংস্কারের একটি উল্লেখযোগ্য দিক হলো লিজিয়ন অফ অনার প্রবর্তন। বংশগত মর্যাদার পরিবর্তে প্রকৃত গুণীদের মর্যাদা দেওয়ার জন্য 1802 খ্রিস্টাব্দে তিনি রাষ্ট্রীয় সম্মান প্রদানের উদ্যোগ নেন। এই সম্মানকে লিজিয়ন অফ অনার বলা হয়। নেপোলিয়নের মতে এর ফলে জনগণের মধ্যে দেশ সেবার মানসিকতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। তারপরে প্রশ্ন, ডাইরেক্টরি শাসনকাল বলতে কি বোঝো? না, 1795 খ্রিস্টাব্দে ন্যাশনাল কনভেনশনের অবসানের পর নতুন সংবিধান অনুযায়ী 2টি কক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয়। এই আইনসভার সদস্যদের মধ্যে থেকে 5 জন সদস্য বা ডাইরেক্টরকে নিয়ে একটি শাসন পরিষদ গঠিত হয়। ডাইরেক্টরি নামে এই নতুন প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা 1795 থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত চালু ছিল। প্রথম 5 জন ডাইরেক্টর হলেন
বারাস, লা রাভেলিয়ে, লাতরুনিয়ে, রিউবেল ও কাররেনো। পরের প্রশ্ন, নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় কেন? আইন সংহিতা রচনার জন্য নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বা বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রেস্টিনিয়ান বলা হয়। মধ্যযুগের পূর্ব রোমান সাম্রাজ্যের বা বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট জাস্টিনিয়ান তার সাম্রাজ্যের বিভিন্ন আইনগুলোকে প্রথম একটি গ্রন্থে সংকলিত করেন। নেপোলিয়নও ফ্রান্সের বিভিন্ন স্থানে প্রচলিত আইনগুলোকে সমন্বয় সাধন করে কোড নেপোলিয়ন রচনা করেন। তাই নেপোলিয়নকে জাস্টিনিয়ানের সঙ্গে তুলনা করে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়েছে। খুব সুন্দর উত্তর, খুব ভালো করে পড়বে, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আসবেই, সেটা হচ্ছে কোড নেপোলিয়ন বলতে কি বোঝো? না, ফ্রান্সের সাধারণ আইনবিধি ছিল না। দেশের মধ্যে 360টি স্থানীয় আইনবিধি ছিল। স্থানীয় আইনবিধি ছিল মানে সেই সমস্ত অঞ্চলে নির্দিষ্ট কোনো আইনবিধি ছিল না। তা নেপোলিয়ন বিপ্লবের মূল আদর্শ সামাজিক সাম্যকে সামনে রেখে ফ্রান্সের আইনগুলোকে সংশোধিত ও পরিমার্জিত করেন। এই উদ্দেশ্যে নেপোলিয়ন বিশিষ্ট আইনজীবীদের নিয়ে একটি কমিটি গঠন করেন। 4 বছরের চেষ্টায় কমিটি আইনবিধি তৈরি করে যা কোড নেপোলিয়ন বা নেপোলিয়ন আইন সংহিতা নামে পরিচিত। কোড নেপোলিয়নে মোট 2287টি ধারা রচনা করা হয়। ধারা মিন্স আইন। তারপরে প্রশ্ন, কোড নেপোলিয়নের গুরুত্ব লেখো। না, কোড নেপোলিয়নের প্রবর্তনের ফলে এই প্রথম ফ্রান্সের সর্বত্র একই ধরনের লিখিত আইন চালু হয়। ফলে অপরাধের দণ্ড নির্ধারণ বা বিচার ব্যবস্থা অনেক স্বচ্ছতা আসে। বিভিন্ন ধরনের জটিল আইনগুলি অনেক সহজ সরল হয়ে ওঠে। কোড নেপোলিয়ন প্রচলনের ফলে ফ্রান্সের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার বিশৃঙ্খলা দূর হয়। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ যে কবে কাদের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়? এই চুক্তির শর্ত তাৎপর্যগুলি লেখো। না, 1802 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে অ্যামিয়েন্সের চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লেখ্য যে এই সময় ফ্রান্সের কর্ণধার ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। তাহলে এই আইনের শর্তগুলি কি কি ছিল? না, 1802 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের অ্যামিয়েন্সের চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির শর্তগুলি ছিল মিশর, নেপলস ও পোপের রাজ্য থেকে ফ্রান্স তার সেনাবাহিনী প্রত্যাহার করে নেবে। 2 নম্বর হচ্ছে অপরপক্ষে ইংল্যান্ড ত্রিনিদাদ ও সিংহল ছাড়া অন্য বিভিন্ন অঞ্চল থেকে ফ্রান্স তার মিত্র দেশগুলিকে প্রত্যাপন করবে মানে ফিরিয়ে দেবে। তারপরের প্রশ্ন, অ্যামিয়েন্সের সন্ধির তাৎপর্য। না, 1802 খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত অ্যামিয়েন্সের চুক্তি অনুযায়ী এই চুক্তি ছিল খুবই তাৎপর্যপূর্ণ। না, 1 নম্বর হচ্ছে এই চুক্তির ফলে ফ্রান্সের গঠিত দ্বিতীয় শক্তি জোট ভেঙে যায়। 2 নম্বর হচ্ছে অন্যদিকে ইউরোপীয় রাজনীতিতে ফ্রান্স একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। বার্লিন ডিক্রি কি? ফরাসি রাজা নেপোলিয়ন বোনাপার্ট ইউরোপের বাজারে ইংল্যান্ডের রপ্তানি বন্ধ করে ইংল্যান্ডকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করার জন্য অর্থনৈতিক অবরোধের নীতি গ্রহণ করেন। এই উদ্দেশ্যে তিনি 1806 খ্রিস্টাব্দে বার্লিন ডিক্রি ঘোষণা করেন। এতে বলা হয় যে ফ্রান্স তার মিত্র বা নিরপেক্ষ দেশের বন্দরগুলোতে ইংল্যান্ড বা তার উপনিবেশগুলি থেকে আসা কোনো জাহাজকে ঢুকতে দেওয়া হবে না বা ইংল্যান্ডের কোনো পণ্য এই সকল দেশের বন্দরে নামতে দেওয়া হবে না। এটিই হচ্ছে বার্লিন ডিক্রি নামে পরিচিত। পরের প্রশ্ন, মিলান ডিক্রি কি? না, 1807 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপোলিয়ন ইংল্যান্ডের অর্ডার্স ইন কাউন্সিলের উত্তরে মিলান ডিক্রি ঘোষণা করেন। এতে বলা হয় যে যে সকল জাহাজ তার মিত্র অথবা নিরপেক্ষ বা যে দেশেরই হোক না কেন অর্ডার্স ইন কাউন্সিল অনুযায়ী ইংল্যান্ডের কাছ থেকে লাইসেন্স নিলে তাদের যে কোনো বন্দরে বা সমুদ্রের বুকে ব্রিটিশ সম্পত্তি হিসেবে গণ্য করে ফ্রান্স বাজেয়াপ্ত করবে। ব্রিটেনের কোনো বন্দরে সেই নিরপেক্ষ দেশগুলির জাহাজ ঢুকলেই তাকে শত্রু দেশের জাহাজ বলে গণ্য করা হবে। পরের প্রশ্ন, অর্ডার্স ইন কাউন্সিল কি? ইউরোপের সমস্ত বন্দরে ব্রিটিশ জাহাজ বা পণ্যের প্রবেশ নিষিদ্ধ করে নেপোলিয়ন বোনাপার্ট বার্লিন ডিক্রি জারি করেন। নেপোলিয়নের প্রবর্তিত এই অর্থনৈতিক অবরোধের বিরুদ্ধে 1807 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ইংল্যান্ড অর্ডার্স ইন কাউন্সিল ঘোষণা করে জানায় যে ইংল্যান্ড ফ্রান্স ও তার মিত্র দেশগুলিকে অবরোধ করেছে। ফ্রান্স ও তার মিত্র রাষ্ট্রবর্গের সঙ্গে বাণিজ্যরত যে কোনো জাহাজকে ইংল্যান্ড বাজেয়াপ্ত করবে। কতগুলো বিশেষ ক্ষেত্রে নিরপেক্ষ দেশের জাহাজ কোনো ব্রিটিশ বন্দরে উপনীত হলে চড়া হারে রপ্তানি শুল্ক আদায় দিয়ে প্রয়োজনীয় অনুমতি সংগ্রহ করেই ফ্রান্স ও তার মিত্র রাষ্ট্রের বন্দরে প্রবেশ করতে পারবে। পরের প্রশ্ন, মহাদেশীয় অবরোধ দ্বিমুখী অস্ত্র বলা হয় কেন? না, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা হলো একটি দ্বিমুখী অস্ত্র। মহাদেশীয় অবরোধ দ্বারা নেপোলিয়ন ইংল্যান্ডকে বিব্রত করেছিলেন, তেমনি এই অব্যবস্থা নেপোলিয়নের পতনকে ত্বরান্বিত করেছিল। এই ব্যবস্থার দ্বারা আক্রান্তের চেয়ে আক্রমণকারী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই ব্যবস্থা তার শত্রুর তুলনায় তাকেই বেশি আঘাত করেছিল। তারপরের প্রশ্ন দেখো, মহাদেশীয় অবরোধ কি? নৌযুদ্ধে ইংল্যান্ডকে পরাস্ত করতে ব্যর্থ হয়ে নেপোলিয়ন ইংল্যান্ডের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করেন।
1806 খ্রিস্টাব্দে একটি অর্থনৈতিক অবরোধের নীতি গ্রহণ করে নেপোলিয়ন ঘোষণা করেন যে ইউরোপের কোনো বন্দরে ব্রিটিশ জাহাজ যেতে পারবে না ও ইউরোপের কোনো রাষ্ট্র ইংল্যান্ড থেকে পণ্য আমদানি করতে পারবে না। ইংল্যান্ডকে পর্যদুস্ত করার উদ্দেশ্যে রচিত এই অর্থনৈতিক অবরোধের নীতি মহাদেশীয় অবরোধ নামে পরিচিত। পোড়ামাটি নীতি বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু আসবেই আসবে। নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করে রুশ বাহিনী তাকে বাধা না দিয়ে সম্মুখ যুদ্ধ এড়িয়ে ক্রমাগত সাম্রাজ্যের অভ্যন্তরে পশ্চাৎপসরণ করতে থাকে। এই সময় তারা রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে শস্যক্ষেত্রে জনপদে আগুন লাগিয়ে দেয় এবং পানীয় জলে বিষ মিশিয়ে দেয় যাতে নেপোলিয়নের সেনারা সেগুলো ব্যবহার করতে না পারে। এইভাবে শত্রুপক্ষের সেনাদের দেশের ভেতরে প্রবেশ করিয়ে পরবর্তীকালে এই আক্রমণের রণনীতি পোড়ামাটি নীতি নামে পরিচিত। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? দেখো এরকম হেডিং দিয়ে লিখবে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলার কারণ, তারপরে তোমরা উত্তরটা লিখবে। না, বিপ্লবের তরঙ্গ ধরেই নেপোলিয়ন ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন। ফরাসি বিপ্লব প্রস্তুত না সাম্যনীতির ফলে সাধারণ ঘরের সন্তান হয়েও নেপোলিয়ন পক্ষে ক্ষমতার সর্বোচ্চ সীমায় ওঠা সম্ভবপর হয়েছিল। নেপোলিয়ন বিপ্লবের সাম্যনীতি গ্রহণ করে কোড নেপোলিয়নের মাধ্যমে ফ্রান্সে আইনগত সমতা, সামাজিক সাম্য এবং শ্রেণী কৌলীন্য প্রথার পরিবর্তে যোগ্যতার মর্যাদা দানের ব্যবস্থা করেন। নেপোলিয়ন ইটালি ও জার্মানিতে বিপ্লবের আদর্শবান বহন করে গিয়েছিলেন। এইসব কারণে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয়। প্রশ্ন, নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? নেপোলিয়ন বিপ্লবের আদর্শকে ত্যাগ করে ফ্রান্সে বংশানুক্রমিক রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেন এবং ফরাসি বিপ্লবের স্বাধীনতার আদর্শ বিসর্জন দিয়ে সব ক্ষমতা নিজে কুক্ষিগত করেন এবং ফ্রান্সের বাইরে সাম্রাজ্যের লক্ষ্য ছিল পারিবারিক স্বৈরতন্ত্র কায়েম করা। এই কারণে একে বলা হয় বিপ্লবের ধ্বংসকারী। নেপোলিয়নের স্পেনীয় ক্ষত কিনা বিনা অনুমতিতে স্পেনের ভেতর দিয়ে নেপোলিয়ন সৈন্যবাহিনী নিয়ে যান 1807 খ্রিস্টাব্দে। এছাড়াও স্পেনের অভ্যন্তরীণ বিরোধ সুযোগ নিয়ে নেপোলিয়ন পূর্ববংশীয় রাজা চতুর্দশ চার্লসকে অপসারিত করে নিজ ভ্রাতা জোসেফকে সিংহাসনে বসালে জাতীয়তাবাদের উদ্বুদ্ধ স্পেনীয়বাসী ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। শেষ পর্যন্ত ফরাসি বাহিনী স্পেন ত্যাগ করতে বাধ্য হয়। ফ্রান্সের এই পরাজয় খুবই ক্ষতিকারক হয়েছিল। এই কারণে স্পেনীয় যুদ্ধই স্পেনীয় ক্ষত হিসেবে দেখা দিয়ে নেপোলিয়নের পতন ঘটায়। নেপোলিয়নের পতনের কারণগুলি কি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তা নেপোলিয়নের পতনের কারণগুলি হলো: 1 নম্বর তার ভ্রান্ত মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, 2 নম্বর দীর্ঘ উপদ্বীপীয় যুদ্ধের পরাজয়, 3 নম্বর রাশিয়া অভিযানের ব্যর্থতা, 4 নম্বর ইউরোপীয় জাতিগুলির সম্মিলিত আক্রমণ বা মুক্তিযুদ্ধ, 5 নম্বর ইংল্যান্ডের মতো শক্তিশালী দেশের নিরন্তর বিরোধিতা, 6 নম্বর তার সাম্রাজ্যের স্ববিরোধিতা এবং 7 নম্বর তার সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা। তাহলে নেপোলিয়নের পতনের কারণগুলি কি কি ছিল? জাস্ট শুধু তোমরা এই পয়েন্টগুলো নাম লিখে দেবে, তবেই কিন্তু 2 নম্বরে যথেষ্ট। 100 দিবসের রাজত্ব বলতে কি বোঝো? নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসিত করে মিত্রশক্তি পূর্ববংশের অষ্টাদশ লুইকে ফ্রান্সের সিংহাসনে প্রতিষ্ঠিত করে। তার শাসনে ফ্রান্সের নানা গোলযোগ শুরু হয়। ইটালি, পোল্যান্ড ও রাইন অঞ্চলকে কেন্দ্র করে মিত্রশক্তি জোটের মধ্যেও প্রবল দ্বন্দ্ব শুরু হয়। এই সুযোগে নেপোলিয়ন এলবা দ্বীপ থেকে ফ্রান্সে এসে হাজির হন এবং সিংহাসন দখল করেন। সেই সময় তিনি একটানা 100 দিন রাজত্ব করেছিলেন। ব্র্যাকেটে সালগুলো দেওয়া হয়েছে, পারলে লিখবে। ফ্রান্সের রাজত্ব করেন। ফরাসি নেপোলিয়নের এই স্বল্পকালের শাসন 100 দিবস রাজত্ব নামে পরিচিত। ব্রাইন্সউইক ঘোষণাপত্র কি? না, প্রাশিয়া সেনাপ্রধান ব্রান্সউইক ফরাসি রাজতন্ত্র রক্ষার লক্ষ্যে 1792 খ্রিস্টাব্দে 25 জুলাই এক ঘোষণাপত্র জারি করেন। এর নাম ব্রান্সউইক ঘোষণাপত্র। এই ঘোষণাপত্র দ্বারা তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন ফরাসি রাজপরিবারের ওপর আঘাত আসলে তিনি প্যারিস শহর ধ্বংস করে দেবেন। 47 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের মস্কো অভিযান নেপোলিয়নের মস্কো অভিযান ব্যর্থ হয়েছিল কেন, অথবা এই অভিযান প্রত্যাহার করেন কেন? দেখো পয়েন্ট দিয়ে দিয়েছি নেপোলিয়ন মস্কো অভিযানের ব্যর্থতার কারণ। 1 নম্বর হচ্ছে রুশ সেনা পোড়ামাটি নীতি গ্রহণ দ্বারা ফরাসি সেনাবাহিনীর রসদ ভাণ্ডার, পানীয় জলের ভাণ্ডার, রাস্তাঘাট ধ্বংস করে দেয়। 2 নম্বর হচ্ছে এর সঙ্গে যুক্ত হয় রাশিয়ার শীত, তুষারপাত, টাইফাস নামক জ্বরের প্রাদুর্ভাব। এইসব কারণে অনাহারে জ্বরে ফরাসি সৈন্যবাহিনী বিপর্যস্ত হয় এবং মারা যায় বেশিরভাগ সেনা। এই অবস্থায় নেপোলিয়ন মস্কো অভিযান প্রত্যাহার করে নেন। ওয়াটারলুর যুদ্ধ কবে হয়? না, এই যুদ্ধের গুরুত্ব কি? না, 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলুর যুদ্ধ হয়। এই যুদ্ধের গুরুত্ব ছিল অপরিসীম, কারণ এই যুদ্ধে নেপোলিয়ন মিত্রশক্তির কাছে সম্পূর্ণ পরাজিত হন। 2 নম্বর তিনি সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন। 3 নম্বর সেখানে তার মৃত্যু হয়। 4 নম্বর এইভাবে নেপোলিয়নের ফরাসি সাম্রাজ্যের অবলুপ্তি ঘটে। তারপরে প্রশ্ন, কবে কাদের মধ্যে লিপজিগের যুদ্ধ হয়? এই যুদ্ধের গুরুত্ব কি? 1813 খ্রিস্টাব্দে ষষ্ঠ শক্তি জোটের সঙ্গে ফ্রান্সের লিপজিগের যুদ্ধ হয় এবং লিপজিগের যুদ্ধের গুরুত্ব অপরিসীম, কারণ 1 নম্বর দিয়ে এই যুদ্ধ নেপোলিয়ন সম্পূর্ণভাবে পরাজিত হন।
ফলে 2 নম্বর বৃহত্তর ফরাসি সাম্রাজ্যের ভাঙন শুরু হয় এবং রাইনের রাষ্ট্রসংঘ ভেঙে পড়ে, জার্মানি ফরাসি শাসন মুক্ত হয়। 3 নম্বর এই যুদ্ধের পর নেপোলিয়ন ক্রম অবনতি শুরু হয়। 50 নম্বর টিলসিটের সন্ধির শর্তগুলি কি কি? না, টিলসিটের সন্ধির শর্তগুলি ছিল রাশিয়া ইউরোপের নেপোলিয়ন ইউরোপ পুনর্গঠন নীতি মেনে নেবে। 2 নম্বর হচ্ছে রাশিয়া তার বন্দরগুলিতে ইংল্যান্ডের কোনো পণ্যবাহী জাহাজ প্রবেশ করতে দেবে না। 3 নম্বর আগামী দিনগুলিতে মিত্র হিসেবে উভয় দেশ উভয়কে সাহায্য করবে ইত্যাদি। সমস্ত প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায়ে যে সমস্ত এসিকিউ অর্থাৎ মান 2 এর যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, সমস্ত প্রশ্ন কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমরা এই প্রশ্নগুলো পড়ো, অবশ্যই 100% তোমরা কিন্তু এখান থেকে কমন পাবে। এর পরবর্তীতে যে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি সেটি হচ্ছে সম্পূর্ণ এমসিকিউ। এই দেখো প্রথম অধ্যায় থেকে এমসিকিউ যে প্রশ্নগুলো পড়তে হবে তার সম্পূর্ণ কিন্তু উত্তরগুলো করে দিয়েছি। তা ভিডিওটি যাতে বড় না হয় তার জন্য এগুলো আর পড়লাম না। তোমরা অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে নিও অথবা স্ক্রিনশট করে নিও এবং এই প্রশ্নগুলো পড়ে যাও, তোমরা কিন্তু 100% কমন পাবে। তাহলে যে সমস্ত এমসিকিউ পড়তে হবে, অনেক সহায়িকাতে কিন্তু 150-200 করে শর্ট প্রশ্ন থাকে, এমসিকিউ থাকে। আমি কিন্তু তোমাদের এখানে অতি অল্প সামান্য পরিমাণে কিন্তু তোমাদেরকে এমসিকিউ দেখিয়ে দিয়েছি এবং তোমাদের যেগুলো পড়ার দরকার, যেগুলো পরীক্ষাতে আসে সচরাচর, সেই প্রশ্নগুলোই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তাই তোমাদের বলবো যে এই প্রশ্নগুলো পড়ো, এই প্রশ্নগুলো থেকেই পাবে। দেখো 25টা দেখিয়ে দিয়েছি। তারপরে শূন্যস্থান শুরু হচ্ছে। শূন্যস্থানের প্রত্যেকটি শূন্যস্থানে কিন্তু উত্তর তোমরা পেয়ে যাচ্ছ এখানে। তা তোমরা যে ভিডিওটি দেখছো ভিডিওটিকে স্কিপ করবে না। ভিডিওটি পাসওয়ার্ড হলো না হিস্ট্রি 24, স্মল লেটারে হিস্ট্রি 24 লিখবে, তাহলেই কিন্তু তোমাদের পাসওয়ার্ডটি মানে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। তারপরে দেখো একটি বাক্য দিয়ে একটি বাক্যে প্রশ্নের উত্তর দাও। না, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তার সঙ্গে সঙ্গে উত্তর থাকছে। এটি কিন্তু প্রথম অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কেননা এরকম ভিডিও করতে কিন্তু অনেক পরিশ্রম লাগে। এগুলো থেকে কিন্তু গুছিয়ে সমস্ত বাছাই করে প্রশ্ন কিন্তু করতে অনেক সময় লাগে। তাই তোমাদেরকে বলবো অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের প্রশ্নগুলো কেমন লাগলো। যদি পড়া না থাকে অবশ্যই পড়ে নাও, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এর পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। সত্য মিথ্যা রয়েছে, সত্য মিথ্যারও প্রত্যেকটি সত্য মিথ্যারও কিন্তু উত্তর রয়েছে। তারপরে ব্যাখ্যা তোমাদের আসবে এবং বিবৃতি দেবে। তোমাদের বিবৃতিটা দিয়ে দেবে, ব্যাখ্যা আসবে, কোন ব্যাখ্যাটা ঠিক সেই ব্যাখ্যাটা তোমাদের লিখতে হবে। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে। তা প্রত্যেকটি ব্যাখ্যা বিবৃতি কিন্তু তোমাদের এখানে আলোচনা করা হয়েছে। তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়নের সাম্রাজ্য জাতীয়তাবাদ। তা এই অধ্যায় থেকে এমসিকিউ যে প্রশ্নগুলো পড়তে হবে তা সেই এমসিকিউ গুলো কিন্তু তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি। প্রত্যেকটি এমসিকিউ তোমরা এগুলো স্ক্রিনশট করে নাও অথবা পিডিএফটি ডাউনলোড করে নাও। পাসওয়ার্ড আমি বলে দিয়েছি, সেই পাসওয়ার্ড তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে পিডিএফটি ডাউনলোড করো, তাহলেই কিন্তু তোমাদের এরকম হুবহু পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে মোবাইলে। তোমাদের কিন্তু পড়তেও সুবিধা হবে, অথবা তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো। তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত শূন্যস্থানগুলো আসতে পারে সেই সমস্ত শূন্যস্থানগুলো আমি তোমাদের তুলে ধরেছি এবং প্রত্যেকটা শূন্যস্থানে কিন্তু উত্তর একত্রে এখানে আলোচনা করা হয়েছে, দেখিয়ে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু এগুলো থেকে করে নাও। তারপরে দেখো সত্য মিথ্যার প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু এখানে আছে। তারপরে সম্পূর্ণ বাক্যে অর্থাৎ মান একের পূর্ণ বাক্যে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোও কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছি। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, তার উত্তরও তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে কেউ ভিডিওটি স্কিপ না করে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে কিন্তু তোমরাই উপকৃত হবে। এখানে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি তোমাদের কিন্তু নবম শ্রেণীতে প্রথম ইউনিটে এই দুটো অধ্যায়ের মধ্যে থেকেই কিন্তু যে সমস্ত প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেগুলোই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা সহায়িকাতে দেখে থাকবে সেখানে কিন্তু প্রচুর প্রশ্ন, তা বাছাই করা প্রশ্ন কিন্তু তোমরা যদি পড়ে যাও তাহলে এই অল্প বিস্তর প্রশ্ন পড়ে গেলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দাও, যেন প্রত্যেকেই যেন এই ভিডিওটি দেখে পড়তে পারে।